আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল কমিটি যে বিলুপ্ত, শুধুমাত্র কেন্দ্র রয়েছে, এইটার মাধ্যমে স্পষ্ট ভাষায় প্রমাণ হয় যে এই আন্দোলনের কমিটিগুলোর উপর কেন্দ্রীয় কমিটির কোনো রকমের কন্ট্রোল ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও হবে না। এবং এইটা আমি যেটা মনে করি, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের এই কার্যক্রমটা আগামীতে বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে। শোনা যাচ্ছে 12 দলীয় জোট থেকে আপনাদের দলকে বহিষ্কৃত করা হয়েছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে 12 দলীয় জোট থেকে আমাদের জ্যাকপাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, আমার কারো উপর কোনো রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, অভিযোগ এগুলো কিছু নাই। আমি 12 দলীয় জোটের শরিক দলগুলোকে নিয়ে একসাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম এবং সকলকে আমি আমার পাশে পেয়েছি, সাথে পেয়েছি ওই সময়। তো তাদের উপরে আসলে রাগ করা বা অভিযোগ করা, এটা আসলে আমাকে মানায় না। আমি 12 দলীয় জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং তাদের ভবিষ্যতে সফলতা কামনা করছি। আমার ছোট্ট করে একটু দুঃখ আছে। দুঃখর জায়গাটা হচ্ছে, দীর্ঘদিন 12 দলীয় জোটে থাকার পরে 12 দলীয় জোট থেকে আমাকে এবং আমার দল জ্যাকপাকে যে অব্যাহতি দেওয়া হলো, এই সংবাদটা আমি পেলাম সংবাদ মাধ্যমে। অর্থাৎ একজন সম্মানিত সাংবাদিক আমাকে ফোন করে প্রতিক্রিয়া প্রথম জানতে চাইলেন, তখন আমি জানতে পারলাম যে 12 দলীয় জোট জ্যাকপাকে অব্যাহতি দিয়েছে। বাস্তবতা হচ্ছে, কোনো একটা জোট থেকে কোনো একটা দলকে অব্যাহতি দিতে হলে আগে শোকজ লেটার দিতে হয়, অথবা জোটের বৈঠকে ডেকে কারণ জানতে চাওয়া হয় যে এটা হচ্ছে অভিযোগ, এই বিষয়ে মতামত কি, তারপর সিদ্ধান্ত হয়। এখানে আসলে কোনো ধরনের বৈঠক ছাড়া অথবা আমাকে কোনো চিঠি না দিয়ে যেভাবে অব্যাহতি দেওয়া হলো, এই প্রক্রিয়াটা নিয়ে আমার একটু দুঃখ আছে, একটু অভিমান বলতে পারেন, কারণ একসাথেই তো আমরা রাজপথে ছিলাম, সবার সাথে ওই সুসম্পর্কটা আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওই জায়গাটার থেকে একটু দুঃখ, কষ্ট, অভিমান আছে, রাগ আমি আছে এটা বলবো না। এবং পরবর্তীতে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 12 দলীয় জোটের শীর্ষস্থানীয় দলগুলো বাদ দিয়ে বাকি যেই দলগুলো আছে, তাদের শীর্ষ নেতাদের সাথে আমার যখন কথা হলো পরবর্তীতে অব্যাহতির পর, তারা আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে এই সিদ্ধান্তটা তারাও জানতেন না। অর্থাৎ 12 দলীয় জোট যে জ্যাকপাকে অব্যাহতি দিল, এই বিষয়ে 12 দলীয় জোটের শরিক অনেকগুলো দল এই বিষয়টা জানেই না, মানে তাদেরকেও জানানো হয়নি। অর্থাৎ শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত নিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই জায়গাগুলো আমার মনে হয় ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে 12 দলীয় জোটের আরেকটু সুন্দরভাবে গুছিয়ে কাজ করা উচিত, যাতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। 12 দলীয় জোটের সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। অনেকেই বলছেন জামাতের সমাবেশে যাওয়ার কারণেই আপনাদের দলকে বহিষ্কার করা হয়েছে, এ বিষয়ে যদি পরিষ্কার করতেন। আসলে দেখুন, আমি পরদিন পত্রিকা মাধ্যমে জানতে পেরেছি যে অনেক সাংবাদিক এটা বলেছে, অনেক মিডিয়া হাউস এটা জানিয়েছে যে জামাতের সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং বক্তব্য রাখার জন্য 12 দলীয় জোট আমাদের অব্যাহতি দিয়েছে। এই কারণটা আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন মনে হয় না? কারণ বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের দল আমরা, এবং একসময় আমরা 20 দলীয় জোটের শরিক ছিলাম, পরবর্তীতে আমরা 12 দলীয় জোটের শরিক হয়েছি এবং বিএনপির নেতৃত্বেই কিন্তু আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এবং তখন কিন্তু জামাতও আমাদের সহযোগিতা করেছে, রাজপথে ছিল। এবং 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি অনেকগুলো দাওয়াতে বিএনপির আমন্ত্রণে অংশগ্রহণ করেছি, অনেকগুলো দাওয়াতে জামাতের আমন্ত্রণে আমি অংশগ্রহণ করেছি। জোট থেকে কখনো কোনো বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় নাই যে জামাতের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। এই বিষয়ে 12 দলীয় জোট কখনো কোনো স্পেসিফিক মিটিং করেনি, কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো রেজুলেশন হয় নাই। এটা সাক্ষী আমি নিজেই। তো সেখানে 12 দলীয় জোটের শরিক দল হিসেবে জামাতের অনুষ্ঠানে যাওয়া আমাকে বাদ দিবে 12 দল, এটা আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। এবং একই সাথে সাথে আপনাকে মনে করিয়ে দিতে চাই, জামাতের সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে জনসভা, সেখানে 12 দলীয় জোটের জ্যাকপা ব্যতীত আরও 3টা দল অংশগ্রহণ করেছিল। অর্থাৎ 12 দলীয় জোটের 4টি দল ওই সভায় ছিল। তো যদি এইটাই কারণ হয়, তাহলে জ্যাকপার সাথে ওই 3টা দলকেও তো অব্যাহতি দেওয়ার কথা, সেটা হয় নাই। অর্থাৎ এটা মূল কারণ হওয়ার কারণ না, এটার পিছনে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে, যেটা আসলে আমার কাছে অস্পষ্ট। কারণ এখন পর্যন্ত 12 দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে পত্র মারফত অথবা ফোনের মারফত কেউ আমাকে কারণটা বলে নাই। এখানে একটা বিষয় যেটা উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে যে অব্যাহতির প্রক্রিয়াটা, এটা গণতান্ত্রিক নয়। কোনো অবস্থাতে এটা আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে পারেন না, যেহেতু শোকজ লেটারও নাই, মিটিংয়ে ডেকেও বলা হয়নি, এখন পর্যন্ত জানানো হয় নাই। পুরা জিনিসটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ 12 দলীয় জোটের
নিজেরা সিদ্ধান্ত নিয়ে প্রেস রিলিজ ছেড়েছে এবং 12 দলীয় জোটের অন্যান্য শরিক দলকে এই বিষয়ে অবগতও করেনি, তাদের মতামতও নেয় নাই, কারণ অন্যান্য নেতাদের সাথে আমার কথা হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, অব্যাহতির প্রক্রিয়াটা গণতান্ত্রিক নয়। আমরা যেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম, যুদ্ধ করেছিলাম, 12 দলীয় জোটের সকলে একসাথে রাজপথে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে উনি চলে যাওয়ার পরে যে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, তা আমাদের জোটেই যদি গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে আমরা দেশে কিভাবে গণতন্ত্র আনবো? এই জায়গায় 12 দলীয় জোটকে আর গণতান্ত্রিক হতে হবে। আপনাদের জোটের ভিতরে কোনো ব্যক্তি নেতার সঙ্গে আপনার কোনো দ্বিমত বা দ্বিধা বা এর আগে সংঘাত হয়েছে কিনা, যার জন্য আজকে আপনাকে শোকজ করেছে? একদমই না, এরকম কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে 12 দলীয় জোটে আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম এবং আমাদের জোটের যে সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, উনি যখন গ্রেফতার হন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, তখন কিন্তু ভারপ্রাপ্ত সমন্বয়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন আমি 12 দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করেছি, উনি যেই সময়টা জেলখানায় ছিল। তো একটা জোটের সকলে মিলে থাকলে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়, সমালোচনা হয়, অতীতেও হয়েছে, কিন্তু কথা কাটাকাটি, রাগারাগি, ঝগড়া, এই জিনিসটা 12 দলীয় জোটে আমি ওইভাবে করে কখনো দেখি না এবং আমার সাথেও কারো হয়েছে বলে আমার মনে পড়ে না। মানে আমার যদি স্মৃতিশক্তি আমার সাথে বিট্রে না করে, কারোর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়, হ্যাঁ রাগ হয়েছে, অভিমান হয়েছে, কোনো একটা সিদ্ধান্ত নিতে যে টেবিলের মধ্যে উত্তপ্ত কথাবার্তা হয়েছে, কিন্তু সেই জায়গাটার থেকে যে আমরা আক্রোশ নিয়ে বসে থাকবো যে ওই আক্রোশে জোটের একটা দলকে অব্যাহতি দিতে হবে, এটা আমার মনে হয় না মূল কারণ। তবে এটা যদি হয়ে থাকে তাহলে দুঃখজনক, কারণ আলোচনা সমালোচনা হয়, একটা পরিবারের মধ্যেও হয়, 12টা দল এক হলে তো সেখানে আরও বেশি হবে, কিন্তু সেখান থেকে তো আপনি ওই রাগে অব্যাহতি দিবেন, এটা আসলে যৌক্তিক না। এটা যদি হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক হবে বিষয়টা। আপনি এখন কি করবেন? দেখুন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা 1980 সালের 6 এপ্রিল সৃষ্টি লগ্ন থেকে স্বতন্ত্রভাবে রাজনীতি করছে। নির্বাচনের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জোটের সাথে জাগপা অতীতে একসাথে ছিল, কিন্তু দলটা তো আলাদা। এবং আপনি জানেন যে আমাদের নিবন্ধন ছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের রায়ে আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। অতএব জাগপা একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, লক্ষ্য উদ্দেশ্য সুনির্দিষ্ট। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, আমরা দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে রুখে দিতে চাই, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা দোষকদের বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা জাতীয় নির্বাচন চাই। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আমাদের মতো করে পথ চলব। যেহেতু আগে জোটবদ্ধ করতাম, অনেক সীমাবদ্ধতা ছিল, চাইলে আপনি অনেক কিছু করতে পারতেন না। আমি তো মনে করি এখন একদিক দিয়ে ভালো যে কাউকে জবাবদিহি করতে হবে না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো সুনির্দিষ্ট পন্থায় স্বতন্ত্র দল হিসেবে। এই ঐক্য না হওয়ার পেছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? না, ঐক্য না হওয়ার পিছনে ঐক্য তো ছিলই, একসাথে আন্দোলন, তার মানে ওটাই তো ঐক্য। কাকে দায়ী করবেন? না, দায়ী তো আমরা রাজনীতিবিদরা দায়ী। আমি এই যেটা সবসময়ই বলি যে আগামীতে নির্বাচন হবে, আমি ক্ষমতায় যাব, এই যে ক্ষমতার আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষা থেকে আমরা দেশ, জাতি, জনগণ, সংস্কার সব কিছু ভুলে গেলাম। বিচার তো কেউ কথাই বলে না এখন বিচার নিয়ে। নির্বাচনটা কবে হবে, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাব, এবং নির্বাচন করার জন্য যে মৌলিক সংস্কার দরকার ওটা দেন, ওটা দিয়ে ক্ষমতা হ্যান্ডওভার করেন। বিচারের কথা জাতীয় নেতৃবৃন্দ ভুলে গেছে, আমিও তার মধ্যে একজন। আমি বাকিদের দোষ দিচ্ছি না, আমরা রাজনীতিবিদরা স্বার্থের লোভে দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার হত্যাযজ্ঞ ভুলে গেছি, আয়নাঘর ভুলে গেছি, গুম খুন ভুলে গেছি। আমার ক্ষমতাটা আগে লাগবে, নির্বাচিত হয়ে আমি বিচার করব, নির্বাচিত হয়ে আমি সংস্কার করব, নির্বাচিত হয়ে শহীদ পরিবারের ব্যবস্থা করব। এখন করতে কি সমস্যা? সবাই যদি একত্রিত হই, নির্বাচন হোক, প্রস্তুতি চলুক, সংস্কার চলুক, বিচার চলুক। এখন একতাবদ্ধ হতে পারছি না কেন? সব কেন নির্বাচনের পরেই করতে হবে? 1 বছর পেরিয়ে গেছে এই চিন্তা করতে করতে। তো আমি জানি না কেন ওই ঐক্যর জায়গাটা আমরা ভাঙলাম, এটার জন্য আমরা দায়ী। এবং আমি বিশ্বাস করি আমি সহ সকল রাজনীতিবিদকে একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আমরা ঐক্যবদ্ধ না থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতকে সুযোগ করে দিয়েছিলাম দেশকে বিশৃঙ্খল করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি ছাড়া সমস্ত কমিটি স্থগিত করা হয়েছে। এতে কি তাদের প্রতি যে সিম্পেথি জনগণের, সেটা আবার ফিরবে বলে মনে করেন? বা তারা কি চাঁদাবাজি থেকে রেহাই পাবে বা না করে থাকতে পারবে?
প্রশ্নই ওঠে না, একদমই না। কারণ আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি বলেছেন কেন্দ্রীয় কমিটি থাকবে, বাকি কমিটি থাকবে না। জি। না থাকলে কিছুই থাকবে না, কেন্দ্রীয় কমিটি কেন থাকবে? আর থাকলে সবাই থাকবে। এই যে আপনার মাঝামাঝি একটা অবস্থান, এইটা দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন আমার কোনো কন্ট্রোল নাই, কন্ট্রোল রাখা সম্ভব না, তা আমি এখন বিলুপ্ত করলাম। এটার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে। কেন্দ্রের যারা থাকবে তারা কিসের উপর বেস করে থাকবে? তাদের যদি জেলা পর্যায়ে লোক নাই থাকে, আর জেলা পর্যায়ে যদি থাকে তাহলেই তো তারা থাকবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল কমিটি যে বিলুপ্ত, শুধুমাত্র কেন্দ্র রয়েছে, এইটার মাধ্যমে স্পষ্ট ভাষায় প্রমাণ হয় যে এই আন্দোলনের কমিটিগুলোর উপর কেন্দ্রীয় কমিটির কোনো রকমের কন্ট্রোল ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও হবে না। এবং এইটা আমি যেটা মনে করি, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের এই কার্যক্রমটা আগামীতে বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে।